93টা বাচ্চা মারা গেল, তার কোনো শাস্তি হবে না, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, তার কোনো বিচার হবে না, এমনকি সে নিজের আসন থেকে পদত্যাগ পর্যন্ত করবে না। 4টে বাচ্চার মৃত্যুর জন্য দায়ী এই লাইফম্যান, জেলে থাকছে, ওর বাকি জীবন জেলে পচে মরা উচিত। কিন্তু 93টা বাচ্চাকে খুন করলো যে ধর্মেন্দ্র প্রধান, সে কেন্দ্র সরকারের মন্ত্রী হয়ে লালবাতি গাড়ি চলে ঘুরে বেড়াবে, আর তার ছেলে মেয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এইটা হওয়া উচিত? এর পেছনে কোন যুক্তি আছে? কোন মানবতা আছে এর পেছনে? এর কোন অজুহাত আছে এটাকে ব্যাখ্যা করার? এর পেছনে কোনো যুক্তি নেই, কোনো অজুহাত নেই, কিচ্ছু নেই। খালি কি আছে? ক্ষমতা আছে। ভাই আমি ভোটে জিতেছি, তুমি ভোটে হেরেছ, তাই আমার মুখ্যমন্ত্রীর জন্য, আমার শিক্ষামন্ত্রীর জন্য যদি 93টা বাচ্চা মরেও গিয়ে থাকে, যদি 93টা মেধাবী ছেলে মেয়ে আত্মহত্যা করেও থাকে, বাবা মার কোল খালি করে চলে গিয়েও থাকে পৃথিবী থেকে, তবু আমার ক্ষমতা আছে তোদের নাকের সামনে আমি দেখিয়ে দেবো যে দেখ আমি ধর্মেন্দ্র প্রধানকে এই মন্ত্রীটা তোদের কি করার আছে তোরা করে না। তোর সোনার মাংস না খেয়ে মরুক, তোরা দিল্লিতে অনশন কর, যন্ত্র মন্ত্রের অনশন কর, কিছু কর, বেশি বাড়াবাড়ি করতে আসলে মারতে মারতে দেশদ্রোহী বলে জেলে ভরে দেবো। বিচার চেয়েছিস বলে সারা জীবন জেলে থাকবি, তবু 93টা বাচ্চাকে খুন করে ফেলা ধর্মেন্দ্র প্রধান সারা জীবন মন্ত্রী থাকবে। কেন না? আমাদের ক্ষমতা আছে। এই ক্ষমতার বাদনা চলছে দেশ জুড়ে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। কিন্তু আপনাদেরকে বলছি, এই ক্ষমতার আস্ফালন আমরা মাঝে মাঝে যারা ভোটে যেতে তারা দেখায়, কিন্তু এই ক্ষমতার আস্ফালন শেষ কথা বলেন। আপনাদেরকে আমি এটা ঘটনা, মানে ঘটনা বলা ঠিক না, এটা গল্পই একটা। আমাদের পার্টির নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা ছিলেন আমাদের রাজ্যের। শ্যামলদা মজা করে একটা গল্প বলতেন, এরকম অনেক বক্তৃতায় বলতেন যে একবার একটা লোক, সে লোকটার পেশায় ছিল যে লেভেল ক্রসিং এর লাইনসম্যান। তো সে নতুন বিয়ে করেছে, বাড়িতে বউ এসছে। তো নতুন বউ কি হলে বরকে পাত্তা দেয় না, বরের কোনো কথা শোনে না, দুচ্ছাই করে, সবসময় হেলাফেলা করে, পাত্তাই দেয় না। আর এই লাইনসম্যানটা ভাবছে কি রে ভাই, বিয়ে করে বউ আনলাম, বউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না, দুচ্ছাই করছে, কিছু একটা করতে হবে যাতে বউ আমাকে একটুখানি ভয় পায়, একটু পাত্তা দেয়, মানে মান সম্মান দেয়। কি করা যায়? তো একদিন সে বউকে বলছে, তুমি জানো তুমি আমাকে এরকম করো, আমার কোনো কথা শোনো না, পাত্তা দাও না, তুমি জানো আমার কত ক্ষমতা? তা বউ বলছে, তোমার ক্ষমতা? তোমার আবার কি ক্ষমতা? বলে, তুমি জানো না আমার এত ক্ষমতা, আমি চাইলে যে কোনো রানিং ট্রেনকে দাঁড় করে দিতে পারি। বউ বলছে, তো এবার হয় নাকি? বলছে, হ্যাঁ গো, দেখবে, চলো তোমাকে আজ রাত্রিরে দেখাবো। তো রাত্রিবেলা সে ওরা বড় বউ মিলে খাওয়া দাওয়া করেছে, ডিনার হয়ে গেছে, তারপরে চলো তোমাকে নিয়ে যাই বলে বউকে নিয়ে সে মাঠ পার করে সে রেল লাইনের ধারে গেছে, যে রেল লাইনের লেভেল ক্রসিং এর গার্ড, সেখানে গেছে। বউকে বলছে, দাঁড়াও, একটু পরে ট্রেন আসবে, দেখো আমি ট্রেনটাকে দাঁড় করিয়ে দেবো। বউ তো কিছুতে বিশ্বাস করে না। যাই হোক, সে হচ্ছে একটু পরে রাত হয়ে গেছে, এবার ট্রেন আসছে দূর থেকে, ট্রেনের সাইরেন শোনা গেছে। তো এই গার্ডটা কি করেছে, বউকে বলছে, দাঁড়াও দেখো এবার, বলে হাতে লাল পতাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে ট্রেনটাকে দেখিয়ে লাল সিগন্যাল দেখিয়েছে। এবার দূর থেকে ট্রেনের ড্রাইভার যে ট্রেনটা চালাচ্ছিল ওই সিগন্যালটাকে দেখে ভেবেছে বোধহয়, তার মানে লাইনের গার্ড যখন দাঁড়াতে বলছে নিশ্চয়ই সামনে কোনো বিপদ আপদ আছে, কিছু আছে, রেল লাইনে হয়তো কোনো রেল লাইনে কোথাও ধস নেমেছে, কোথাও হয়তো কোনো ফিস প্লেট সরে গেছে, কি কোনো একটা কারণে সামনে এগুলো হয়তো অ্যাক্সিডেন্ট হবে, কিছু হবে, বা হয়তো কোনো গাড়ি এসে আটকে আছে, সরতে পারছে না, ওখান থেকে দাঁড়াতে হবে। তো ট্রেনের গার্ড ব্রেক কষেছে, ট্রেনটা আস্তে আস্তে স্লো হতে হতে ওখানে এসে দাঁড়িয়ে গেছে। এবার লোকটা বউকে বলছে, দেখলে ট্রেনটাকে যেরকম দাঁড় করে দিলাম? আর তার বউ অবাক, যেরকম হয় নাকি, একটা ট্রেন ছুটে আসছিল দূর থেকে, আমার বর একটা সিগন্যাল দিল, ট্রেনটা দাঁড়িয়ে গেল। তার বউ বলছে, বাবা সত্যি তো, তোমার কথা বিশ্বাস করছি না, তোমার তো বিরাট ক্ষমতা। বলছে, হ্যাঁ তবে বলেছিলাম তোমাকে। ইতিমধ্যে কি হয়েছে, ট্রেনটা এবার ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে। ট্রেনের যে গার্ড ছিল, যারা ট্রেন যে চালাচ্ছিল, তারা সবাই ভাবছে কি ব্যাপার, হঠাৎ ফাঁকা মাঠের মাঝখানে এরকম ভাবে সিগন্যাল দিল কেন, কি সামনে কিছু হয়েছে কিনা। তারা আবার ট্রেন থেকে নেমে এসছে, গিয়ে লোকটাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুই ট্রেন কাটানোর সিগন্যাল দিলে কেন, সামনে কোনো লাইন কাটা আছে, কিছু আছে, কোনো সমস্যা আছে? তো বলছে, আরে না না, কোনো সমস্যা নেই, ওরকম কোনো ব্যাপার না, এই আমার বউ আমার কথা শোনে না, বউকে দেখাচ্ছিলাম আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা, বউকে দেখানোর জন্য ট্রেনটাকে দাঁড় করালাম। এবার এটার সঙ্গে যা হয়, ট্রেনের লোকগুলো মেরেছে কানে গোড়া এক থাপ্পড় লাইনের ধারে মাঠের মধ্যে গিয়ে পড়েছে। ওটাকে গালাগাল দিতে দিতে লোকগুলো আবার ট্রেনে উঠে ট্রেন চালিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। এবার এই লোকটা জামা ফামা ছেড়ে উঠে দাঁড়িয়েছে,
তোর বউ তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার গো, এই লোকগুলো হঠাৎ করে কানের গোড়ায় মেরে লাইনের ধারে ফেলে দিল কেন গো মাঠের মধ্যে? ও দিয়ে বলছে আরে ওটা শোনো, কোনো ব্যাপার না, শোনো আমার হাতে ক্ষমতা ছিল ট্রেন দাঁড় করানোর, আমি আমার ক্ষমতা দেখিয়ে দিয়েছি, আর ওদের হাতে ক্ষমতা ছিল আমায় কানের গোড়ায় মেরে লাইনের ধারে ফেলে দেওয়া, ওরা ওদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আমরা বলছি শুভেন্দু অধিকারীদের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে ঘর ভাঙার, দোকান ভাঙার, ওরা ওদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জনগণের হাতে ক্ষমতা আছে কানের গোড়ায় থাপ্পড় মেরে এই সরকারকেও লাইনের ধারে ফেলে দেওয়ার, যেটা আগের সরকারকে দিয়েছে। যখন সময় আসবে জনগণও কানের গোড়ায় থাপ্পড় মেরে লাইনের ধারে ফেলে দেওয়ার ক্ষমতা দেখিয়ে দেবে। কিন্তু ততদিন পর্যন্ত এই লড়াই আমাদেরকে লড়তে হবে। পরের ভোটে কি হবে না হবে পরের ভোটে দেখা যাবে, কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি করি। আমরা খালি ভোটের আগে রাজনীতি করার জন্য কমিউনিস্ট পার্টি করি না, আমরা ভোটের পরেও। আজকে যখন দেখছেন বাংলা জুড়ে আমরা একজন বিধায়ক জিতেছে আমাদের, বাংলা থেকে এই মুহূর্তে লোকসভা আমাদের কোনো এমপি নেই, কিন্তু আমরা আমাদের সাধ্য মতো এই লড়াইয়ে আছি। আর যাদের 80 জন বিধায়ক জিতেছে, আজকের বিধানসভায় যারা 80 জন বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল, দেখছেন গত 2 মাস ধরে মানুষের ঘর ভাঙা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে। মিড ডে মিলের খাবারের থালা থেকে বাচ্চাদের আমিষ বন্ধ করে দেওয়া হলো। এত অপরাধ হচ্ছে বাংলা জুড়ে, আর পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল ও সব চুলোয় যাক, লোকের ঘর ভাঙুক, দোকান ভাঙুক, চুলোয় যাক সবকিছু, খালি তৃণমূলের সিম্বল কার হাতে থাকবে, আর তৃণমূলের পার্টি ফান্ডের কোটি কোটি টাকা কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে নাকি অন্যদিকে থাকবে, তাই নিয়ে 2 মাস ধরে সার্কাস চলছে। ও পৃথিবী উল্টে যাক, খালি আমাকে আমার পার্টি ফান্ডের টাকাগুলো দিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেবো, তুই বাঁচলে বললে আমার দেখার দরকার নেই। কিন্তু আমরা বলছি বিরোধী দল, বিধানসভার ভেতর যারা প্রধান বিরোধী তারা বিক্রি হয়ে গেছে, মানে এই নয় যে বিধানসভার বাইরে যারা বিরোধী আমরাও বিক্রি হয়ে গেছে। আমরা বিক্রি হইনি, আমাদের সাধ্যমতো এই লড়াই আমরা করছি, এই লড়াই আমরা আছি, আপনারা সবাই দেখছেন। আপনাদের সবাইকে বলছি, দূর থেকেও যারা আমাদের কথা শুনছে তাদেরকেও বলছি, আর পাশা রাজনৈতিক প্রশ্নে আমাদের মধ্যে দ্বিধা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু আজকে যা হচ্ছে আপনারা যদি মনে করেন যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এর বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া দরকার, তাহলে খোলা মনে আপনাদের সবাইকে বলছি এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। যারা এর আগে তৃণমূল কংগ্রেসকেও ভোট দিয়েছিলেন, যারা এর আগে বিজেপিকেও ভোট দিয়েছিলেন, তাদেরকেও বলছি আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে, বিজেপির কতগুলো খুনি দাঙ্গাবাজ নেতার বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু নয়। তৃণমূলকে ভোট দিয়েছিলেন যে মানুষ, তাকেও বলছি, আপনারা দেখছেন আমাদের আমল থেকে ভোটের কালিও ওঠেনি, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেছে। এখন ওই একটা মৃতদেহে ওরা যতই ওষুধ দিক না কেন, এ বলবে 21শে জুলাই আমি করবো, ও বলবে 21শে জুলাই আমি করবো, এ শহীদ দিবস পালন করবে না, ও শহীদ দিবস পালন করবে, ওদের গোটা পার্টি শহীদ হয়ে গেছে। তাই ওদের পেছনে আপনি আপনার ভোট, আপনার সমর্থন দিয়ে যেতে পারেন, কিন্তু আর 5 বছরের বাচ্চাও জানে পার্টির আর কিছু হবে না। একজন নেত্রী আছে যার হাতে কোনো পার্টি নেই, আর একদিকে একটা পার্টি আছে যার মাথার উপর কোনো নেতা নেত্রী নেই। সুতরাং এদের যা হওয়ার এদের হয়ে গেছে। আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, গাছওয়ারি রাজনীতি করেছে, তাদেরকে আমাদের পার্টি অফিসের 100 গজের মধ্যে আসতে দেওয়া হবে না। কিন্তু তার বাইরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, মিটিংয়ে গেছেন, মিছিলে গেছেন যে সাধারণ মানুষ, যারা ভোট দিয়েছেন সাধারণ ভোটার, তাদের কাছে আমরা খোলা মনে আবেদন করছি, যদি মনে হয় যে আজকের এই লড়াই করার দরকার বিজেপির বিরুদ্ধে, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আর বিজেপিকেও যারা সমর্থন করেছিলেন এই সমস্ত এলাকায় আমরা জানি এরকম অনেক মানুষ আছেন, তারা চিরকাল তারা তাদের পরিবার বামপন্থীদের সঙ্গে থেকেছেন। গত 10 বছরে, 12 বছরে, 15 বছরে তৃণমূলের অত্যাচার বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল, তার সঙ্গে ধর্মের রাজনীতি। তৃণমূল কংগ্রেস ভোট পার করবে বলে একদিকে একটা ধর্মের মানুষের জন্য একরকম ব্যবস্থা, অন্য ধর্মের জন্য অন্যরকম ব্যবস্থা, এমন রাজনীতি করেছিল যার ফলে কিছু মানুষের মনে হয়েছিল যে এই রাজনীতিকে বন্ধ করা দরকার পশ্চিমবাংলায়। ও ধর্মটা একরকম ব্যবহার পাবে, আমার ধর্ম ছোট হয়ে গেল, আমাকে তার জন্য একটা অবস্থান নিতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে দিয়ে, ইত্যাদি বিভিন্ন কারণে কেউ বিজেপিকে সমর্থন করে থাকতে পারেন। কিন্তু আপনাদের কাছেও বলছি, আজকে রেল এসে বলছে এটা আমার সরকারি জমি, ওটা তোমার সরকারি জমি। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে এই সমস্ত এলাকায়, উদ্বাস্তু এলাকায়, যেখানে উদ্বাস্তু মানুষ বসবাস করেন, এত উদ্বাস্তু কলোনি রয়েছে, কি হতো বলুন তো সেই সময়? ওপার বাংলা থেকে সব হারিয়ে মানুষ যখন এসে এখানে বাড়ি করছিলেন, মাথা গোজার আশ্রয় করছিলেন, সেই সময় কংগ্রেসের সরকার ছিল। আপনারা জানেন এখানে আমাদের যারা অভিভাবকেরা আছেন, পুরোনো মানুষেরা রয়েছেন, এখানে যখন উদ্বাস্তু কলোনি গড়ে উঠছিল, এই হাবড়া, ঘুমা, অশোকনগর থেকে শুরু করে ওইদিকে বারাসাতের দিকে যাওয়া যশোর রোড থেকে শুরু করে হাবড়া হয়ে যে রাস্তা যশোর রোড দিয়ে চলে গেছে, এই সমস্ত এলাকায় যখন উদ্বাস্তু কলোনি হচ্ছিল, ওই রানাঘাট কুবাস ক্যাম্পে যখন উদ্বাস্তু কলোনি হচ্ছিল, সেই সময়কার কংগ্রেসের সরকার আসাম থেকে হাতি, তখন বুলডোজার ছিল না,
আসাম থেকে হাতি নিয়ে এসেছিল এই উদ্বাস্তু কলোনিগুলোকে ভাঙার জন্য, ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষের ঘর ভাঙার জন্য আসাম থেকে হাতি নিয়ে এসেছিল কংগ্রেসের সরকার। তখনও যুক্তি এইটা ছিল, এটা সরকারি জমি, এটা অমুকের জমি, তমুকের জমি, তুমি এখানে থাকবে কেন? তোমাকে কে ঘর থেকে তাড়িয়েছে, তোমায় কে বাংলাদেশ থেকে তাড়িয়েছে আমার দেখার দরকার নেই, তোমাকে এখানে থাকতে দেওয়া হবে কেন? আসাম আজকে যেরকম শুভেন্দু অধিকারী বুলডোজার আনছে, ওই সময় কংগ্রেসের সরকার হাতি এনেছিল আসাম থেকে। সেই জন্য কমিউনিস্ট পার্টি দাঁড়িয়ে বলেছিল কোন সরকারি কাগজের দাম মানুষের জীবনের থেকে বড় হতে পারে না। যে মানুষ আজকে ওপার থেকে সব হারিয়ে এসছেন, সেই মানুষকে মাথা গোজা ঠাই দিতে হবে, তার ছেলে মেয়েকে স্কুলে পড়াশোনার সুযোগ দিতে হবে, নতুন করে যাতে তারা এপার বাংলায় এসে নতুন জীবন শুরু করতে পারেন, তার জন্য তার পাশে সরকারকে থাকতে হবে। এলাকায় এলাকায় হাতে লাল পতাকা নিয়ে কলোনি গড়ে তোলার আন্দোলন শুরু করেছিল কমিউনিস্ট পার্টি। আর ৭৭ সালের পরে আমাদের সরকার তৈরি হওয়ার পরে যে কলোনিগুলোকে ভাঙার জন্য এক সময় হাতি আনা হয়েছিল, যে কলোনিগুলোকে ভাঙার জন্য সরকার একটা সময় লোক পাঠিয়েছিল, পেয়াদা পাঠিয়েছিল, সেপাই বরকত দাস পাঠিয়েছিল, সেই কলোনিগুলোতে বামফ্রন্ট সরকার গেছিল, সেপাই বরকত দাস পাইপ পেয়াদা নিয়ে যান, বামফ্রন্ট সরকার গেছিল জমির পাট্টা নিয়ে। একটা একটা করে উদ্বাস্তু পরিবারকে চিহ্নিত করে হাতে জমি স্থায়ী পাট্টা, স্থায়ী মালিকানা দেওয়া হয়েছিল, যাতে নতুন জীবন, বেঁচে থাকার নতুন লড়াই তারা করতে পারেন। আজকে সেই পরিবারের মানুষ যারা আছেন, সেই পরিবারের সন্তানরা যারা আছেন, তাদের কাছে আবেদন করছি, যে কাজ, যে অন্যায় আপনাদের পরিবারের সময়, আপনাদের পরিবারের সঙ্গে যে অন্যায় একটা সময় হয়েছিল, তার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছিল, আজকে সেই অন্যায় অন্য কিছু মানুষের উপর অন্যভাবে অন্য চেহারায় আজকের তারিখে আবার হচ্ছে। আবার সরকারের পাইপ বরকন্দাজ, আবার সরকারের বুলডোজার, আবার মানুষের ঘর বাড়ি দোকান ভাঙা, এই কাজ শুরু হয়েছে। সেদিন যে লড়াই কমিউনিস্ট পার্টি করেছিল, আজকে সেই লড়াই নতুন করে আবার কমিউনিস্ট পার্টি লড়তে চায়। আপনাদের পরিবারের জন্য সেদিন সেই লড়াই কমিউনিস্ট পার্টি লড়েছিল, আজকে আপনাদের কাছে আবেদন করছি, আজকের তারিখে এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান, অন্য কতগুলো পরিবারের জন্য, অন্য কতগুলো মানুষের জন্য। এই লড়াই আমরা লড়তে চাই, এই লড়াই আমরা জিততে চাই। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকলে এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে একটা কথা বলে। আপনারা দেখবেন এখন একটা কথা খুব শোনা যায়, দেখবেন অনেকে বলে যে বিজেপির বিরুদ্ধে যা বিক্ষোভ তৈরি হচ্ছে দেশ জুড়ে, যা হচ্ছে, তাতে বিজেপি সরকার হারবে, বিজেপি সরকারে থাকবে না। কিন্তু কি যদি ব্যালট পেপারে ভোট হয় তাহলে বিজেপি হেরে যাবে, কিন্তু যদি মেশিনে ভোট হয়, ইভিএম মেশিনে ভোট হয়, তাহলে বিজেপি এমন ভাবে ইভিএম মেশিনের দখল কারসাজি করে রেখেছে, ইলেকশন কমিশন থেকে সবকিছু এমন ভাবে নিজের পকেটে ভরে রেখেছে, যদি ইভিএম মেশিনে ভোট হয় তাহলে বিজেপিকে হারানো যাবে না, সিস্টেম ওদের পকেটে। আমরা আপনাদেরকে বলছি, আজ থেকে 2 মাস আগে একই কথা আমরা তৃণমূলকে নিয়েও ভাবতাম। পশ্চিমবাংলার সিস্টেম বোধহয় এমন তৃণমূলের পকেটে, এখানকার সরকারি কর্মচারী থেকে শুরু করে পুলিশ, বিডিও, এসডিও সবাই এমন তৃণমূলের অনুগত, এই বাংলায় যাই হয়ে যাক তৃণমূলকে হারানো যাবে না। আপনারা দেখলেন যখন কারো গণেশ উল্টায়, কোনো সরকারি সিস্টেম তাকে বাঁচাতে পারে না। আপনাদেরকে বলছি, জানবেন আজকের ভারতের যাবতীয় সিস্টেম বিজেপির পকেটেও নেই। আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কথাটা খালি বলার জন্য বলছি না, একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। মনে করুন যে যত জায়গায় উচ্ছেদ হচ্ছে, অনেক জায়গায় আমরা আটকাতে পেরেছি, বালিগঞ্জ থেকে শুরু করে আজকে বেশ কতগুলো স্টেশনে গোটা বাংলা জুড়ে, এই উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লাইনের অনেক স্টেশনে, শ্যামনগরে, এখানে ওখানে আমরা আটকাতে পেরেছি উচ্ছেদ, কোন্নগরে আটকাতে পেরেছি, অনেক জায়গায় হয়তো আটকাতে পারিনি, চেষ্টা করেছিলাম আটকাতে পারিনি, তাও হয়েছে অনেক জায়গাতে। এই হাবড়া স্টেশনে যেরকম উচ্ছেদ হয়েছে আমরা আটকাতে পারিনি, কুচবিহারে হয়েছে আমরা আটকাতে পারিনি। কিন্তু একটা জিনিস আপনারা দেখেছেন, সব জায়গায় যেখানে ওরা উচ্ছেদ করতে গেছে, একটা জায়গাতে ওরা ফাঁকা মাঠ পায়নি। যেখানে উচ্ছেদ করতে গেছে আমাদের কমিউনিস্ট পার্টির কর্মীরা, আমাদের সিআইটিউর কমরেডরা হাতে লাল পতাকা নিয়ে শয়ে শয়ে, হাজারে হাজারে জমায়েত করেছিলেন। যেখানে উচ্ছেদ করতে হয়েছে সেখানেও ওই জমায়েতকে গায়ের জোরে সরিয়ে উচ্ছেদ করতে হয়েছে। কথা আপনাদেরকে আমি এই কারণে বলছি, আচ্ছা কি করে আমরা জমায়েত করলাম বলুন তো? ওরা তো আমাদেরকে বলে করে উচ্ছেদ করতে যায় না। যে উচ্ছেদের নোটিশ ওরা দেয়, সেখানে তো আগে থেকে বলা থাকে না যে কবে, কোথায়, কখন উচ্ছেদ হবে। নোটিশে খালি বলা থাকে যে অমুক তারিখের মধ্যে আপনাদেরকে দোকান সরিয়ে ফেলতে হবে, অমুক তারিখের মধ্যে এখান থেকে বাড়ি সরিয়ে ফেলতে হবে। যদি বাড়ি না সরান, যদি দোকান না সরান, তাহলে তারপরে সরকার এগুলো সরিয়ে দেবে, কি রেল এগুলো সরিয়ে দেবে। এই হয় উচ্ছেদের নোটিশের বয়ান। এইটা বলা থাকে না যে অমুক তারিখের মধ্যে আপনি না সরালে কত তারিখ আমি গিয়ে ভাঙবো।
সকাল 10টায় যাব, না দুপুর 12টায় যাব, না বিকেল 5টায় যাব, না রাত 8টায় যাব, না রাত 2টায় যাব, কখন যাব বলা থাকে না। ওরা চেষ্টাই করে কাউকে কিছু না জানিয়ে গোপনে একদিন হঠাৎ করে, বেশিরভাগ সময় রাত্রির দিকে যখন লোকজন কম থাকবে, হঠাৎ করে গিয়ে ভেঙে বেরিয়ে যাওয়ার, যাতে করে কিনা কেউ বাধা দিতে না পারে, কেউ বিক্ষোভ দেখাতে না পারে, কোন ধস্তাধস্তি হাতাহাতির পরিবেশ তৈরি না হয়। চুপচাপ যাবো, কাউকে কিছু না জানিয়ে কাজ ছাড়বো, 10 মিনিটে বেরিয়ে যাবো, বুলডোজার নিয়ে একদিক থেকে ভাঙতে ভাঙতে বেরিয়ে যাবো। তারপরও যেখানে যেখানে উচ্ছেদ হয়েছে আপনারা দেখেছেন, যেখানে যেখানে ওরা গেছে, আগে থেকে সেখানে আমাদের কমরেডরা খবর পেয়ে দাঁড়িয়েছিল। এটা কি করে হয়েছে? এটা হয়েছে, তার কারণটা হচ্ছে রেলের সর্বোচ্চ মহল থেকে, রেলের অফিসার, রেলের উঁচু পদের কর্মচারীরা, রেল পুলিশের যারা অফিসার রয়েছে, এমনকি লোকাল থানার অফিসাররা, তাদের পক্ষ থেকে আগে থেকে আমাদেরকে খবর দিয়ে দেওয়া হয়েছে যে কবে কোথায় উচ্ছেদ হতে চলেছে। তারা প্রত্যেকে মোদী সরকারের কর্মচারী, তারা প্রত্যেকে বিজেপি সরকারের কর্মচারী। তারপরও তাদের পক্ষ থেকে প্রত্যেকবার এই খবর আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফোন করে করে বলে যে সরকারি চাকরি করি, পেটের দায়ে কাজ করছি, সরকারের নির্দেশ পালন করতেই হবে, নাহলে কাজ চলে যাবে, আমার বিরুদ্ধে কমিশন বসে যাবে। কিন্তু আমি চাই না একজন মানুষ, যে সাধারণ মানুষ খেটে খাচ্ছে, করে কমে খাচ্ছে, আজকে তার ভাতের থালাটাকে কেড়ে নিতে, তার উপার্জনের দোকানটাকে ফেলে দিতে আমি চাই না। আমারও পরিবার আছে, আমার একটা সন্তান আছে। আমি আজকে গিয়ে একটা অন্য বাড়ি, অন্য ঘর ভেঙে দিয়ে আসবো, অন্য একজন গরিব মানুষের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়ে আসবো, তারপর বাড়ি ফিরে আমি নিজে নিজে সন্তানের সামনে বাবা হয়ে দাঁড়াতে পারবো না। কিন্তু পেটের দায়ে চাকরি করছি, সরকার থেকে নির্দেশ এসছে এটা করতে হবে, আমায় করতেই হবে। কিন্তু আগে থেকে আপনাদেরকে এই কারণে ফোন করে জানিয়ে রাখছি, আমরা ওখানে বুলডোজার নিয়ে পৌঁছচ্ছি, আমরা পৌঁছানোর আগে আপনারা ওখানে লাল পতাকা নিয়ে পৌঁছুন, দাঁড়িয়ে থাকুন ওখানে, যাতে আমরা যাওয়ার পরে আপনারা আমাদেরকে আটকাতে পারেন, আপনারা আমাদেরকে ফেরত পাঠাতে পারেন। আমরা আর এক পাও এগোতে চাই না, এই পাপ আমরা করতে চাই না। আমরাও মানুষ, আমাদের শরীরেও মানুষের রক্ত আছে। তাই আপনাদের বলছি, এই রেল থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে ব্যাংক, এই স্টেট ব্যাংকের মাধ্যমে এত বড় বড় জালিয়াতি আমরা কোনোদিন জানতে পারতাম না যদি না ব্যাংকের ভেতর থেকে এই খবরগুলোকে লিক করা হতো। শিক্ষা দপ্তরের বড় বড় দুর্নীতি, পেপার লিক, কোনোদিন প্রমাণ করা যেত না। কিছু ছাত্রটাকে প্রথম সামনে এনেছিল, তারপরে এই সিস্টেমের ভেতরের লোকজন যদি সেই তথ্য সরবরাহ না করতো, তাহলে কোনোদিন এটাকে আজকে প্রমাণ করা যেত না। তাই আপনাদেরকে বলছি, এই যে সিস্টেম আমরা দেখছি, এই রেল থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এমনকি জুডিশিয়ারি আইন থেকে শুরু করে ইলেকশন কমিশন, এই সবকিছু এখন বিজেপির পকেটে নেই। না, মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তবে এরাও বুঝছে এরপরে আসবাদে কাল, এই ক্ষোভ বাড়তে বাড়তে আমি যদি সরকারের পক্ষে দাঁড়াই, তাহলে এই ক্ষোভ আমার উপর আছড়ে পড়বে। তাই মোদী সরকারের বিরুদ্ধে এই যে ক্ষোভ তৈরি হচ্ছে এই সিস্টেমের মধ্যে, আপনাদেরকে বলছি, এই ক্ষোভ যত দিন যাবে তত বাড়বে। ব্যালটেই ভোট হোক আর ইভিএমেই ভোট হোক, যাতেই ভোট হোক না কেন, এই সরকার হারবে, এই সরকারকে হারানো সম্ভব। এবং যেদিন এই সরকার হারবে, জানবেন তারপরে কারো আর ক্ষমতা হবে না আপনার দোকানের দিকে, আপনার বাড়ির দিকে চোখ তুলে তাকানোর। সরকার যদি যায় আপনার দোকানকে, আপনার বাড়িকে স্থায়িত্ব দেওয়ার জন্য, আপনার দোকানটাকে স্থায়ী দোকান, আপনার বাড়িকে পাকা বাড়ি করে দেওয়ার জন্য যাবে। সরকার আপনার বাড়ি, আপনার দোকান ভাঙতে যাবে না। যেদিন বিজেপি সরকার সরে গিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসবে, সেই লড়াই আমরা করতে চাই। এই লড়াই আপনাদের সবাইকে আমরা পাশে চাই, সমস্ত মানুষের। আমরা মমতা ব্যানার্জির মতো বলবো না যে সব মুসলমান আমাকে ভোট দাও। ওই রাজনীতি করতে গিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসছেন। আমরা কোনো হিন্দু মুসলমানের ভোট আলাদা করে চাই না। আমরা চাই যারা খেটে খাওয়া মানুষের পক্ষে, যারা সৎভাবে উপার্জন করছেন যে মানুষ, সেই মানুষের পক্ষে। এই সমস্ত মানুষকে আবেদন করছি, আপনারা সবাই এক জায়গায় এসে দাঁড়ান। এই লড়াই আমাদেরকে লড়তে হবে। সামনে 3 বছর এই উচ্ছেদ আমাদেরকে ঠেকিয়ে রাখতে হবে। 3 বছর পরে এমন সরকার আমাদেরকে তৈরি করতে হবে, যে সরকার মানুষের বাড়ি ভাঙার নয়, মানুষের বাড়ি, মানুষের জীবন গড়ার সরকার হবে। আপনাদের সবার কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।